আচ্ছা, আসো আজকে আমরা পড়বো হচ্ছে লিঙ্গ নির্ধারণ নীতি থেকে। ঠিক আছে, সেক্স ডিটারমিনেশন। আচ্ছা, তো আমরা জানি আমাদের দেহে টোটাল 23 জোড়া ক্রোমোজোম আছে মানুষের দেহে। 23 জোড়া পেয়ার্স টোটাল ক্রোমোজোম আছে, বা 46টা আর কি। তো এখানে আমরা জানি 22 জোড়া হচ্ছে অটোসোম, তারপর এক জোড়া হচ্ছে সেক্সুয়াল ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম। তো সেক্সুয়াল ক্রোমোজোমটা কি? যে ক্রোমোজোমের মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারিত হয়। মানে কোনো জীব আমাদের পুরুষ নাকি মহিলা, স্ত্রীলিঙ্গ নাকি পুংলিঙ্গ, এটা বোঝা যাবে যে ক্রোমোজোমের মাধ্যমে, বা লিঙ্গ নির্ধারিত হয় যে ক্রোমোজোমের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। এই ক্রোমোজোম গুলোকে সাধারণত আমাদের এক্স, ওয়াই এবং ও, এটা কি কি বলা হয়? ও। এক্স, ওয়াই এবং ও ক্রোমোজোম দ্বারা অবহিত করা হয়। প্রতিটি মানুষের প্রতি কোষে 23 জোড়া ক্রোমোজোম আছে। মানে কয়টা? 46টা। মানুষের প্রতি জোড়া ক্রোমোজোম কত জোড়া ক্রোমোজোম আছে? 46টা। তাই টেস্ট। 23 জোড়া বা 46টা। এগুলোর মাঝে 22 জোড়া উভলিঙ্গে একই রকম, মানে স্ত্রী এবং নারী দেহে, ওই যে পুরুষ দেহে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গে একই রকম হচ্ছে 22 জোড়া, যেগুলো হচ্ছে অটোসোম, যেগুলো হচ্ছে অটোজোম। কিন্তু 23 জোড়ার ক্রোমোজোম নারী এবং পুরুষের সদস্য ভিন্নতর, মানে 23তম জোড়াটা 22তম জোড়া পর্যন্ত ঠিকঠাক একই, বাট 23তম জোড়াটা নারী এবং পুরুষ সদস্য ভিন্নতর। এবং এগুলোকে হেটারোজোম বা সেক্স ক্রোমোজোম বলা হয়। তাহলে সেক্স ক্রোমোজোমের অপর নাম কি? হেটারোজোম। সেক্স ক্রোমোজোমের অপর নাম কি? হেটারোজোম। নারী সদস্যের যেসব গ্যামেট সৃষ্টি হয় তাতে শুধু এক্স ক্রোমোজোম থাকে। তাহলে নারী সদস্যের শুধুমাত্র এক্স ক্রোমোজোম থাকবে, তাই নারীকে বলা হচ্ছে হোমোগ্যামেট। হোমো হোমোগ্যামিক সেক্স, বা এইসব গ্যামেটটা বলা হচ্ছে হোমোগ্যামেট। তাহলে দেখো, নারীর ক্ষেত্রে শুধু থাকে আমরা এক্স এক্স, তাই না? এক্ষেত্রে দেখো একই। হোমো মানে কি? একই। গ্যামেট মানে হচ্ছে গ্যামেট গুলা। তাহলে হোমো গ্যামেট মানে একই। তাহলে দেখো একই না? হোমো 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 একই। আর পুরুষ সদস্য কি থাকবে? এক্স ওয়াই। তাহলে এক্ষেত্রে দেখো একই কি, মানে আমাদের একই হচ্ছে না, কিন্তু এটা একই হচ্ছে না, তার মানে হচ্ছে হ্যাটারো। হ্যাটারো মানে জানি কি? ভিন্ন। HETERO, হ্যাটারো। হ্যাটারো মানে কি? ভিন্ন। হ্যাটারো মানে ভিন্ন, তার মানে এটা হচ্ছে হ্যাটারোগ্যামিট। তার মানে আমাদের নারীকে বলা হচ্ছে হোমোগ্যামেটিক সেক্স, আর পুরুষকে বলা হচ্ছে নিশ্চয়ই হ্যাটারোগ্যামেটিক সেক্স, বা গ্যামেট গুলোকে কি বলা হচ্ছে? হ্যাটারোগ্যামিট। তাহলে অন্যদিকে পুরুষ সদস্য দুই ধরনের গ্যামেট সৃষ্টি হয়। এক ধরনের গ্যামেটে এক্স ক্রোমোজোম থাকে, অন্য ধরনের গ্যামেটে ওয়াই ক্রোমোজোম থাকে। তাহলে এক ধরনের গ্যামেটে কি থাকে? এক ধরনের গ্যামেটে আমাদের এক্স ক্রোমোজোম থাকবে, অন্য ধরনের গ্যামেটে ওয়াই ক্রোমোজোম থাকবে। পুরুষকে তাই হেটারোগ্যামেটিক সেক্স এবং এইসব গ্যামেটকে হেটারোগ্যামেট বলা হয়। তাই পুরুষকে বলা হচ্ছে হেটারোগ্যামেটিক সেক্স, এবং এইসব গ্যামেটকে কি বলা হয়? হেটারোগ্যামেট। আচ্ছা, তাহলে পুরুষ হেটারোগ্যামেসিস প্রক্রিয়া নিচে দুই প্রকার হয়ে থাকে। তাহলে দেখো, একটা হচ্ছে এক্স 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 ওয়াই প্রকার, একটা হচ্ছে এক্স 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 ও প্রকার। তাহলে পুরুষের হেটারোগ্যামেটটা কয় প্রকার? আমাদের দুই প্রকার। একটা হচ্ছে এক্স 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 ওয়াই গ্যামেট, এক্স 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 ওয়াই গ্যামেট, আর একটা হচ্ছে এক্স 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 জিরো গ্যামেট, এক্স 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 ও গ্যামেট। এটা হচ্ছে এক্স ও, জিরোকে তুমি যখন একা বলতে যাবে তখন ও বলতে হয়। তাহলে এক্স 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 ও গ্যামেট। তাহলে দেখো, এক্স 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 ওয়াই গ্যামারটা কি হয়? দেখো, এটা মানুষের সাথে মিলে গেছে। মানুষের ক্ষেত্রে স্ত্রী দেহা হয় এক্স এক্স এবং পুরুষ দেহা হয় এক্স ওয়াই। তাহলে এটা না মারার জন্য, তাহলে মানুষ ড্রসোফিলা, ড্রসোফিলা একটা মাছি, ড্রসোফিলা হলো একটা মাছির নাম, মানে একটা মাছির জাত আর কি। তাহলে মানুষ ড্রসোফিলা সহ বিভিন্ন ধরনের পতঙ্গ এবং গাঁজা, তেলাকুচা প্রভৃতি উদ্ভিদের, এগুলো একটা গাছ, ওই যে গাঁজা গাছ বলে না, এবং তেলাকুচা, এগুলো একটা গাছের নাম। উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ এই ধরনের হয়। তাহলে দেখো, মানুষের সাথে কার এগুলো কিন্তু পরীক্ষা খুবই আসে, অনেক বেশি আসে। এখান থেকে ভালোভাবে উদাহরণগুলো শিখবা। এক্স 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 ওয়াই পদ্ধতি কোথায় কোথায় পাওয়া যায়? মানুষে পাওয়া যায়, ড্রসোফিলা সহ বিভিন্ন ধরনের পতঙ্গ, গাঁজা, তেলাকুচাতে এক্স 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 ওয়াই পদ্ধতি পাওয়া যায়। এই ক্ষেত্রে আমাদের স্ত্রীটা হচ্ছে হোমোগ্যামিট, হ্যাঁ, এক্স এক্স কিন্তু, আর পুরুষ হচ্ছে হ্যাটারোগ্যামিট, কারণ এক্স ওয়াই। তো স্ত্রী মাত্র এক ধরনের ডিম্বাণু উৎপন্ন করে। আমরা জানি এখান থেকে এক্স উৎপন্ন হবে, আর একটা এক্স উৎপন্ন, তাহলে এক ধরনের শুধু এক্স উৎপন্ন করছে। কিন্তু পুরুষের দুই রকমের শুক্রাণু, একটা হচ্ছে এক্স, আবার একটা হচ্ছে ওয়াই। এক্স বাহী ডিম্বাণুর সাথে এক্স বাহী শুক্রাণু মিলন হলে কন্যা সন্তান হবে। ওই যে, মনে করে এখানে ভাগ করে দাও। এখানে 2A+XY, ঠিক আছে? 2A+XY, এখানে 2A+XY। 2A মানে হচ্ছে আমাদের 22 জোড়া বোঝাচ্ছে আর কি। টোটাল 22 জোড়া, 11+X 11+Y, এভাবে হবে বিষয়টা। আচ্ছা, তাহলে এখানে এ দ্বারা প্রকাশ করলে 2A+X, দেখো A+X এদিকে আসবে, A+XY এদিকে আসবে পুরুষের ক্ষেত্রে। মাথার ক্ষেত্রে দুটাই A+X, এবং আরেকটা কি? A+X। তো এক্ষেত্রে যখন মিলন হবে, এদিকে 2A+X, এদিকে 2A+XY, তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের কন্যা সন্তান পিতার মাথার মতো, এবং এটা হচ্ছে পুত্র সন্তান যেহেতু XY আছে। তাহলে এখানে কন্যা সন্তান এক্স এক্স, এবং ওই যে পুরুষ সন্তান হবে এক্স ওয়াই। বুঝছো? সহজ বিষয়।
এরপরে হচ্ছে এক্স 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 ও পদ্ধতি, এক্স 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 ও পদ্ধতি। তাহলে এটা দেখো কিরকম, ফড়িং, ছারপোকা। তাহলে ফড়িং, ছারপোকা প্রভৃতি লঙ্গে এবং ডায়োস্কোরিয়া, হ্যাঁ, ডায়োস্কোরিয়া শ্রেণীর উদ্ভিদের লিঙ্গে নির্ধারণ নির্দেশ। তাহলে ফড়িং, ছারপোকা, ডায়োস্কোরিয়া মনে রাখতে হবে কিন্তু। ওদিকে গাজা, তেলাকুচা, মানুষ, ড্রসোফিলা, মাছি, এগুলাতে এক্স 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 ওয়াই পদ্ধতি দেখেছি। আর এখানে হচ্ছে এক্স 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 ওয়াই পদ্ধতি কোথায় দেখছি, ফড়িং, ছারপোকা, ডায়োস্কোরিয়া উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ হচ্ছে আমাদের এক্স 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 ওয়াই পদ্ধতি। তো ফড়িং, ছারপোকা প্রভৃতি পতঙ্গে এক্স 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 পদ্ধতি লিঙ্গ নির্ধারণ হয়। এখানে স্ত্রী হোমোগ্যামিট, অর্থাৎ অর্থাৎ এক্স 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 সেক্স ক্রোমোজোম বিশিষ্ট, কিন্তু পুরুষ ওয়াই ক্রোমোজোম অনুপস্থিত। তাহলে পুরুষে কিন্তু ওয়াই ক্রোমোজোম অনুপস্থিত। দেখো এখানে ওয়াই ক্রোমোজোম কিন্তু নাই, ঠিক আছে, এখানে কিন্তু ওয়াই ক্রোমোজোম নাই। স্ত্রীর ক্রোমোজোমে টু, এবং এটা আমাদের পাওয়া যায় না, ফড়িং, ছারপোকা, ডায়াস্পোরাতে পাওয়া যায়। তো এক্ষেত্রে আমাদের দেবে 2a+x0, কন্যা আর পিতা সব মাতা হবে 2a+x(x), এটা আমাদের মতোই। তাহলে এখানে জাস্ট ও বসবে, ঠিক আছে, এ প্লাস, এখানে আমাদেরকে ওই ক্ষেত্রে ওয়াই বসতো, এখানে ও বসবে। তাহলে এক্ষেত্রে পুরুষ হবে এটা, ওয়াই হবে এটা, মানে ওয়াই এর জায়গায় জাস্ট ও হচ্ছে আর কি, এটাই। তাহলে স্ত্রী হোমোগ্যামির সমস্ত ডিম্বাণু a+x ধরনের, এক্ষেত্রে পুরুষের দুই ধরনের, a+x, a+o। তাহলে উদ্ভিদে সচরাচর লিঙ্গ নির্ধারণ দেখা যায় না, তবে ব্যতিক্রম হচ্ছে ডাসকোরিয়া, সিনুয়াটা উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের লিঙ্গ নির্ধারণ নীতি দেখা যায়। এবার আসো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, হ্যাঁ, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ডিসঅর্ডার মানে কিছু একটা সমস্যা হচ্ছে, ব্যতিক্রম হয়ে গেছে। আর সেক্স লিঙ্ক মানে সেক্সুয়াল ক্রোমোজোমের মাধ্যমে হয়তো এই ব্যতিক্রমটা বা ডিসঅর্ডারটা হচ্ছে, সেজন্য এগুলোকে বলা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তাহলে প্রাণীর কিছু সদস্য বা প্রাণীর কিছু বৈশিষ্ট্য আছে যা সেক্স ক্রোমোজোমে উপস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেক্স ক্রোমোজোম দিয়ে নিয়ন্ত্রিত এসব বৈশিষ্ট্যকে সেক্স লিঙ্ক বৈশিষ্ট্য বা সেক্স লিঙ্কড ক্যারেক্টার্স বলা হয়। এইসব বৈশিষ্ট্য সেক্স ক্রোমোজোমের মাধ্যমে সঞ্চারিত হয়ে বংশানুক্রমে সঞ্চারিত হয়। মনে করো আমাদের পিতামাতা থেকে আমাদের ক্ষেত্রে আমাদের আসতে পারে ওই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, যদি কোনো যদি তার পিতামাতাতে থাকে, তাহলে যেহেতু সেক্স লিঙ্ক ক্রোমোজোমের মাধ্যমেই তার অ্যাডাল্ট ফার্মেন্টেশনটা হচ্ছে ফাইনাল পর্যায়ে, তাহলে ওই ক্ষেত্রে আমাদের সেটা ধারাবাহিকভাবে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হবে। তো সঞ্চারণ অনুযায়ী বংশপরম্পরায় বংশানুক্রমে সঞ্চারিত হয়। সেক্স ক্রোমোজোমের মাধ্যমে সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যের বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়াকে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বলা হয়, ইনহেরিটেন্স, হ্যাঁ। মানুষের পর্যন্ত টোটাল 60টি সেক্স লিঙ্ক জিন পাওয়া গেছে। তাহলে মানুষের সেক্স লিঙ্ক জিনের সংখ্যা কয়টা, 60টা। সেক্স লিঙ্ক জিন পাওয়া গেছে কয়টা, 60টা। মানুষের যেসব জিন নিয়ন্ত্রিত বংশগতীয় রোগ সেক্স ক্রোমোজোমের মাধ্যমে বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তাকে বলে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তাহলে যেসব রোগ সেক্স ক্রোমোজোমের মাধ্যমে, অর্থাৎ এক্স এবং ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে বংশ পরম্পরায় সঞ্চারিত হবে, তাদেরকে বলা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা অস্বাভাবিকতা। মানুষের এক্স জিন নিয়ন্ত্রিত এরকম একটি রোগ হলো লাল সবুজ বর্ণান্ধতা বা আর জিভি ব্লাইন্ডনেস, আর জি ব্লাইন্ডনেস। তাহলে দেখো লাল সবুজ বর্ণান্ধতা কিন্তু আমাদের একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, খুবই আসে এগুলা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কোনগুলা। হেমোফিলিয়া একটা রোগ, রক্ত তঞ্চনজনিত একটা রোগ। তারপর হচ্ছে ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি, ডিএমডি, হ্যাঁ, এটাকে বলে ডিএমডি, ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি। তো এটা হচ্ছে আচ্ছা, মানুষের ওয়াইজি নিয়ন্ত্রিত একটা বৈশিষ্ট্য হলো কানের লোম, ঠিক আছে, এই যে কানের লোম আছে না অনেকের, এটা হচ্ছে মানুষের ওয়াইজি নিয়ন্ত্রিত একটা, যে এই যে আমাদের বৈশিষ্ট্য, ওয়াইজিন কর্তৃক নিয়ন্ত্রিত একটা বৈশিষ্ট্যের নাম হলো কানের লোম। ওকে, তাহলে সেক্সুয়াল ডিসঅর্ডার আমরা কয়টা পেয়েছি, লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি বা ডিএমডি। এবার আসলে লাল সবুজ বর্ণান্ধতা কি? মানুষের চোখের রেটিনাতে কিছু বর্ণ সংবেদী কোষ আছে যেগুলো বর্ণ শনাক্ত করে। Okay. তো কোন কোষগুলোর নাম কি বলো, রড কোষ এবং কোন কোষ? মানুষের দেহে চোখের রেটিনাতে কোন ধরনের কোষ আছে, রড কোষ আছে এবং কোন কোষ আছে। রড কোষ আমাদের রাতে দেখতে সাহায্য করে, এখানে রডোপ্সিন নামক এনজাইম থাকবে। কোন কোষ আমাদের দিনে দেখতে সাহায্য করে, এখানে আয়োডোপসিন নামক এনজাইম থাকবে, এখানে রোডোপসিন নামক এনজাইম থাকবে। এই রড কোষ রাতে দেখতে সাহায্য করে এবং রাতে সাদা কালো দেখতে বস্তু আমরা দেখতে মূলত হেল্প করে। আর কোন কোষ হচ্ছে আমাদের রঙিন বস্তু দেখতে সাহায্য করে দিনের বেলায়, ঠিক আছে। কোন কোষ হচ্ছে আমাদের রঙিন বস্তু দেখতে সাহায্য করে। এই কোন কোষে কতগুলো পিগমেন্ট থাকে, ওই পিগমেন্ট গুলো এক একটা পিগমেন্ট এক একটা বর্ণ চিনার জন্য দায়ী। মনে করো এখানে আমাদের কতগুলো পিগমেন্ট থাকবে, এই যে কতগুলো পিগমেন্ট থাকবে, যে পিগমেন্ট গুলা আমাদের ইন্ডিভিজুয়াল এক একটা বর্ণ চেনার জন্য এক একটা পিগমেন্ট জাস্ট কাজ করে আর কি, ঠিক আছে। তাহলে আমাদের চোখে এখানে রেটিনাতে কিছু বর্ণ সংবেদী কোষ আছে, বর্ণ সংবেদী কোষগুলোর নাম কি, তাহলে কোন কোষ, কি কোষ, কোন কোষ, CON, কোন। তাহলে আমাদের দেহে দুই ধরনের কোষ থাকবে চোখের রেটিনাতে, রড কোষ, কোন কোষ। এই কোন কোষগুলো দিনে দেখতে সাহায্য করে এবং এগুলাই মূলত আমাদের রঙিন বস্তু দেখতে সাহায্য করে। রঙিন বস্তু কিভাবে দেখে, আমাদের এখানে কিছু এই যে আলাদা সেগমেন্টে কিছু পিগমেন্ট আছে, পিগমেন্ট, যে পিগমেন্ট গুলোর মধ্যে আমরা দেখতে পাই।
তাহলে মানুষের এক্স ক্রোমোজোমে দুটো জিন আছে যা বর্ণসংবেদী কোষ গঠনে ভূমিকা পালন করে। এই জিনের প্রচ্ছন্ন অ্যালিল বর্ণসংবেদী কোষ গঠন ব্যাহত করে। আচ্ছা, একে বর্ণান্ধতা বলা হয়। যখন এই প্রচ্ছন্ন জিন বিশিষ্ট মানুষ কতগুলো বিশেষ বর্ণ পার্থক্য বুঝতে পারে না, তাকে বলা হচ্ছে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। তাহলে লাল সবুজ বর্ণান্ধতা একটি সেক্স লিঙ্কড রোগ। মানে এখানে মূলত কি, তুমি লাল এবং সবুজের মধ্যে পার্থক্য করতে পারবে না, ঠিক আছে? লাল এবং সবুজকে পার্থক্য করতে পারবে না। তো এটা আমাদের জল ডাল্টন নামক একজন বিজ্ঞানী মানুষের বর্ণান্ধতা সম্বন্ধে বিবরণ প্রকাশ করেন। তো এটার মূলত কোনো চিকিৎসা নাই। হ্যাঁ, এটা যেহেতু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এটা কোনো স্থায়ী কোনো চিকিৎসা নাই। এটা হচ্ছে আমাদের সুস্থ হবে না রোগী। তো এটার জন্য আমাদের একটা টেস্ট করা হয় এই রোগটা হয়েছে কিনা এটা জানার জন্য। এটা হচ্ছে ইশিহারা কালার টেস্ট, খুবই আসে টেস্টের নাম। তাহলে কোন টেস্টের মাধ্যমে বর্ণান্ধতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়? ইশিয়ারা ইশিহারা কালার টেস্ট, ইশিহারা কালার টেস্ট। এবার আসো আমরা একটু বর্ণনা দিই বিষয়টা। দেখো, এখানে আমরা অনেক রূপ পড়বো, ঠিক আছে? অনেক রূপ পড়বো, এগুলো ইন্ডিভিজুয়ালি তুমি যদি এইভাবে চার্ট করতে যাও একটু কষ্টকর হয়ে যাবে। তো আমি একটু তোমাকে কমন রুল শিখিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে তুমি সব ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবা। তাহলে দেখো, এটা হচ্ছে স্বাভাবিক, ঠিক আছে? উম, স্বাভাবিক। ওকে, স্বাভাবিক হলে কি লিখবো? এটা হচ্ছে এক্স ওয়াই এক্ষেত্রে। দেখো আমাদের আহ যে জিন কালার ব্লাইন্ডনেস হওয়ার জন্য যে দিন যায়, যে জিনটা দায়ী, সেটা কিন্তু এক্স ক্রোমোজোমের সাথে থাকবে, ঠিক আছে? সবসময় এক্স ক্রোমোজোমের সাথে থাকবে, ওয়াই ক্রোমোজোমকে কিন্তু এটা আক্রান্ত করতে পারবে না। তো মূলত এক্স ক্রোমোজোমের সাথেই থাকবে। তাহলে আমাকে বললো একটা কথা, সেটা হচ্ছে এটা যদি মহিলার ইয়ে হয়, এটা যদি পুরুষের ক্রোমোজোমের ইয়ে হয়, তাহলে বলো এখানে আমাদের এক্সই আছে, তাই না? এক্স ক্রোমোজোম দুটো আছে, তাহলে ওটা মূলত আক্রান্ত করতে পারে আমাদের এক্স ক্রোমোজোমটাকে। তো এখানে আহ এটা কিন্তু স্বাভাবিক পুরুষ, এটা কিন্তু স্বাভাবিক আহ সরি, এটা স্বাভাবিক পুরো- মহিলা, এটা স্বাভাবিক পুরুষ। আচ্ছা, এখানে এই এক্স ক্রোমোজোমটা যদি আমাদের আক্রান্ত হয়ে যায় কালার ব্লাইন্ডনেস, সিদার আমি কালার ব্লাইন্ডনেস বোঝাবো। এখানে অন্যরকম ভাবে দেওয়া আছে, তুমি আমারটা ফলো করে আসলে বুঝতে সুবিধা হবে, প্রত্যেকগুলাতে একই রকম রুলস ফলো করে দিতে পারবা, তাহলে ইজি হবে বিষয়টা। বাট এখানে একটু বুঝতে অসুবিধা হয়ে যাবে। এক এক ইয়াতে এক এক রকম, মনে করে হিমোফিলিয়া করতে গিয়ে আবার নতুন ভাবে অন্য একটা ইয়ে করতে হতে পারে, তাই একই রকম শিখে নাও। তো আমরা মনে রাখবো সবসময় এক্স এক্স হলো একদম স্বাভাবিক, এক্স ওয়াই হলো একদম স্বাভাবিক পুরুষ। বাট এটার সাথে মনে করো তুমি এইচ দিয়ে দিলা, এইচ মানে বোঝাচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত, ঠিক আছে? হিমোফিলিয়ায় আক্রান্ত। আর কি সি দিলে আমরা বুঝবো কি কালার ব্লাইন্ডনেস। ওকে, আচ্ছা, আমাদের এই যে এক্স ক্রোমোজোমটাই মূলত কালার ব্লাইন্ডনেস দ্বারা আক্রান্ত হতে পারে, এক্স ক্রোমোজোমটাই। তাইলে এখানে ধরো এখানে এটা পুরুষ, এই পুরুষের এক্স ক্রোমোজোমটা কালার ব্লাইন্ডনেস দ্বারা আক্রান্ত। তাহলে এর কোনো অল্টারনেটিভ এক্স ক্রোমোজোম আছে যে এটাকে সাপোর্ট দিবে, এক্স ক্রোমোজোমের যে জিনটাকে যে সাপোর্ট দিবে? না। তাহলে নাই, তার মানে এই ব্যক্তিটা আসলে আক্রান্ত হয়ে গেছে, এই ব্যক্তিটা একদম আক্রান্ত হয়ে গেছে কালার ব্লাইন্ডনেস দ্বারা, তাই না? তাহলে এটা হচ্ছে আক্রান্ত ব্যক্তি, এটা কি আক্রান্ত ব্যক্তি। আচ্ছা, এখানে মনে করো কি হচ্ছে, এখানে এটা এই 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 মহিলাটা কেমন হবে, স্বাভাবিক মহিলা নাকি আক্রান্ত মহিলা? আক্রান্ত। কেন আক্রান্ত? কারণ দুইটা এক্স ক্রোমোজোমই গেছে গেছে, তাহলে এখানে আক্রান্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দুইটা এক্স ক্রোমোজোম আক্রান্ত শেষ, তাহলে এখানে আসলে আক্রান্ত হবে এটা। এরপর আমি যদি বলি এটা কি হবে তাহলে? এটা স্বাভাবিক হবে। স্বাভাবিক না, একেবারে না স্বাভাবিক না। তোমার এটা, একেবারে স্বাভাবিক হচ্ছে এটা, যার কোনো ক্রোমোজোম নেই, এটা হচ্ছে আসলে বাহক। হ্যাঁ, উনি উনি ঠিকঠাক দেখতে পাবে চোখে, ওনার পিগমেন্টের সময় ক্রোমোজোম বাহী জিন আছে, ঠিক আছে? তোমার কালার ব্লাইন্ডনেস এর জন্য। বাট ওনার আরেকটা ক্রোমোজোম কিন্তু আছে অল্টারনেটিভ, তাহলে উনি কিন্তু বেশ স্বাভাবিকভাবেই চলাচল করতে পারবে, তাই না? যে বা স্বাভাবিকভাবে দেখা করতে, মানে চোখে দেখবে। দাঁড়াও, আমার স্ক্রিন চলে গেছে। আচ্ছা, তাহলে উনি কিন্তু স্বাভাবিকভাবেই দেখতে পাবে, কারণ আরেকটা ক্রোমোজোম ওনাকে সাপোর্ট দিবে, এই তো। উনি কিন্তু আহ ঠিক আছে, উনি বাহক, এক্ষেত্রে উনি বাহক হিসেবে কাজ করতেছে, উনি কিন্তু স্বাভাবিক থাকবে। পরবর্তী প্রজন্মে উনার থেকে কিন্তু আবার আক্রান্ত হওয়ার, উনার কোনো সন্তান আবার কালার ব্লাইন্ডনেস হওয়ার সম্ভাবনা জাগবে আর কি, তাই না? তার মানে এটা হচ্ছে বাহক অবস্থা। এটা হচ্ছে, আর তাহলে বলো, পুরুষ কি কখনো বাহক হতে পারে? না। কারণ পুরুষের যে একটা আছে এক্স ক্রোমোজোম, ওটা আক্রান্ত হয়ে গেলেই তো শেষ। পুরুষের ক্ষেত্রে যে একটা ক্রোমোজোম আছে, এটা আক্রান্ত হয়ে গেলেই পুরুষ আক্রান্ত। বাট মহিলাদের ক্ষেত্রে দুইটা এক্স ক্রোমোজোম থাকায় মহিলা বাহক হওয়ার সম্ভাবনা বেশি। একেবারে আক্রান্ত তখনই হবে যখন দুইটা ক্রোমোজোমই আমাদের আক্রান্ত হয়ে যাবে, ঠিক আছে?
তাহলে এখানে এই কথাগুলো বলার কথা। পুরুষ এক্স ক্রোমোজোম বর্ণ নিয়ন্ত্রণকারী প্রচ্ছন্ন জিন থাকলে পুরুষ বর্ণান্ধ হয়, ওয়াই ক্রোমোজোম এর পক্ষ এলিল থাকে না। তো অপরপক্ষে স্ত্রীর এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন এলিল থাকলে স্ত্রী বর্ণান্ধ হয়, কিন্তু এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন না থাকলে স্ত্রী বর্ণান্ধ হয় না। স্বাভাবিক দৃষ্টি যেমন হয়, কিন্তু বন্ধ্যতা জিনের বাহক হয়। এক্ষেত্রে বলতেছে যদি একটা জিন তোমার এক্ষেত্রে আক্রান্ত হয়ও, অপর একটা জিন তো স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে বাহক হিসেবে কাজ করে। একমাত্র দুটা জিনই যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে সে আক্রান্ত হবে, বাট পুরুষের ক্ষেত্রে তা হয় না। পুরুষের ক্ষেত্রে আমাদের একটা জিন আক্রান্ত হয়ে গেলে কিন্তু শেষ, কারণ এক্স আমাদের পুরুষে একটা আছে। তাহলে এই দেখো আমরা সলভ করবো এভাবে, বইয়ে অন্যরকম আছে, তুমি আমারটা একটু লিখে রাখো খাতায়, বা ক্লাসটা আবার করলে একটু দেখে রাখো আর কি। দেখো কিভাবে করবে এটা। তোমাকে যদি বলে, মনে করো এখানে কিসে, এখানে উদাহরণটা আমি করি, দেখো এখানে বলতেছে বর্ণান্ধ পুরুষের সাথে স্বাভাবিক মহিলার বিয়ে। ওকে, বর্ণান্ধ পুরুষ তাহলে কিভাবে লিখবা, উপরে একটা সি দিবা, ওয়াই দিবা, মানে স্বাভাবিক এক্স ওয়াই লিখবা। যেহেতু বর্ণান্ধ বলছে যে সিটা দিবে, স্বাভাবিক মহিলা যেহেতু তাই তুমি দুইটা এক্স দিবা, সিম্পল। এখানে অন্যভাবে দিয়েছে, আমরা এভাবে দেখবো না। তাহলে এখানে তুমি গ্যামেট কি পাবা, এখানে পাবা এক্স সি, এখানে পাবা ওয়াই, এখানে পাবা এক্স, এখানে পাবা এক্স। তাহলে জাস্ট এদের সংকরাঙ্গটা দাও, এক্স সি এক্স হবে, এটা হবে এক্স সি এক্স, এটা হবে এক্স ওয়াই, এটা হবে এক্স ওয়াই। তাহলে বলো উনার আহ সন্তানগুলা কেমন হবে, তুমি মুখের ভাষায় বলো এবার। আহ, দুইজন বাহক, দুইজন স্বাভাবিক। মানে কন্যা সন্তান কি, মানে নাম বলো। তার মানে এখানে দুজন কন্যা সন্তান দেখাচ্ছে, দুজন পুরুষ সন্তান দেখাচ্ছে, এই তো তাই না? দুইজন কন্যা সন্তান দেখাচ্ছে। দুইজন কন্যা সন্তান বাহক আর দুইজন পুরুষ স্বাভাবিক। হ্যাঁ, এই দুজন কন্যা সন্তান, কারণ দুজনের কাছে এক্স এক্স আছে, তবে দুজনে কিন্তু বাহক। তার মানে একদম তোমাকে যদি যে প্রশ্ন এমসিকিউ তো প্রচুর আসে, এগুলো এমসিকিউ তে বলো, তোমার এই যে অ্যাডমিশনের এমসিকিউ বলো, এইচএসসি এর এমসিকিউ বলো, এইচএসসি সিকিউ বলো, এগুলাই আসবে প্রচুর। তাহলে দেখো খুব সহজ নিয়ম, তুমি জাস্ট কি করলা, গ্যামেট গুলো লিখে ইয়ে করাইলা, দেন হচ্ছে এখানে এক্স সি এক্স পেলাম, তার মানে এটা হচ্ছে বাহক কন্যা, এটাও বাহক কন্যা, এটা একদম পুরোপুরি সুস্থ পুরুষ, এটা পুরোপুরি সুস্থ পুরুষ। তার মানে ওনাদের মাঝে যদি বিয়ে হয়, তাহলে সম্ভাবনা লিখো, তাহলে কত পার্সেন্ট সম্ভাবনা থাকবে আমাদের তোমার পুরোপুরি সুস্থ সন্তান হওয়ার। তাহলে যেহেতু 4 জনের মাঝে 2 জন ইন্টু 100%, তাহলে এটা হবে আমাদের 25%, সরি 50%। তাহলে এখানে মূলত 50%, তাহলে 50% সম্ভাবনা আসবে। সম্ভাবনা তার মাঝে তাদের সন্তানদ্বয় বা তাদের সন্তান পুরুষ সন্তান হলে সেটা একদম পুরোপুরি সুস্থ হবে, এটা 100% শিওর। যদি সেটা পুরুষ সন্তান হয় সেটা পুরোপুরি সুস্থ। তবে 4 জনের সন্তানের মাঝে একদম টোটাল যদি সম্ভাবনা বের করো, 50% সম্ভাবনা আসবে তার পুরুষ সন্তান হওয়ার, ঠিক আছে। আর যদি একদম তুমি মহিলার কন্যা সন্তানের কথা বিবেচনা করো, 50% সম্ভাবনা আছে আমাদের বাহক কন্যা সন্তান হওয়ার। বাট কেউই আক্রান্ত হবে না, বাট কেউই আক্রান্ত হবে না, মানে ওনাদের মাঝে কেউই আসলে আক্রান্ত সন্তান হবে না, ঠিক আছে। কেউই কিন্তু আক্রান্ত হবে না এখানে। ওকে, দেখো এখানে হচ্ছে আমাদের বাহক কন্যা আমাদের মিলে গেছে, কিন্তু বাহক কন্যা স্বাভাবিক পুত্র স্বাভাবিক পুত্র। ওকে, এভাবে আমরা এগুলা বানাবো। তাহলে এক্ষেত্রে মনে করো হিমোফিলিয়ার ক্ষেত্রে বলো, তুমি জাস্ট এখানে হি এর জায়গায় এসি এর জায়গায় এস কল্পনা করো, বাকিগুলো সেমই একেবারে। এরপরে মনে করো তোমাকে অন্যরকম দিতে পারে, বলতেছে কি তুমি হলো কি করলা, একজন বর্ণান্ধ মহিলা পুরুষের সাথে বর্ণান্ধ স্ত্রীর বিয়ে দিলা, তাহলে এবার তুমি নিজের মতো করে বানাইতে পারবে না সবগুলা, যেভাবে হলো। এবার যদি বলে স্বাভাবিক পুরুষের সাথে বাহক মহিলার বিয়ে দিলা, স্বাভাবিক পুরুষের সাথে এই যে বর্ণান্ধ মহিলার বিয়ে দিলা, ইচ্ছা মতো তুমি তাহলে গ্রাফগুলো এগুলো বানাইতে পারবা। তাহলে এখানে এভাবে এভাবে মিলাই দিবে, জাস্ট এভাবে বর্ণ কন্যা সন্তান স্ত্রী বা পুরুষ সন্তান যেভাবে আসে এভাবে জাস্ট লিখবা। বুঝছো কিভাবে সিস্টেমটা করবা? জি। সব কমন কিন্তু একেবারে। ওকে, আচ্ছা এখানে এবার কি করলো, স্বাভাবিক পুরুষ বাহক মহিলা, এখানে কি করলো স্বাভাবিক, আচ্ছা এবার এখানে আরেকটা করলো কি, স্বাভাবিক পুরুষ বাহক মহিলার মাঝে করছে, আমরা এটা আবার করি, এবার দেখো স্বাভাবিক পুরুষ বলছে তার মানে এক্স ওয়াই ঠিক থাকবে, বাহক মহিলা বলছে তার মানে এক্স একটা সি দিব, একটা ঠিক থাকবে। তো এখান থেকে আমরা এক্স পাবো, ওয়াই পাবো, এক্স সি পাবো, এক্স পাবো। তাহলে এখানে হবে কি, এটা হবে এক্স সি। তাহলে বলো এখানে ওনাদের একটা কন্যা সন্তান বাহক হওয়ার সম্ভাবনা আছে, দুটা কন্যা একটা কন্যা সন্তান বাহক, আরেকটা কন্যা সন্তান পুরোপুরি সুস্থ হবে।
আরেকটা পুরুষ সন্তান পুরোপুরি কিন্তু বাহক সে আমাদের আক্রান্ত হবে এখানে। ঠিক আছে, একটা কন্যা সন্তান পুরোপুরি কিন্তু আক্রান্ত হবে, তাই না? আচ্ছা, এক্স এক্স ওয়াই এক্স সি ওয়াই দেন এক্স, ওকে। তাহলে দেখো, একটা কন্যা সন্তান পুরোপুরি আমাদের আচ্ছা আচ্ছা, একটা কন্যা সন্তান হবে বাহক, এখানে এটা এক্স এক্স সি পুরো বাহক হবে, আর একটা কন্যা সন্তান পুরোপুরি সুস্থ হবে। আর এখানে একটা যে পুরুষ সন্তান যদি হয়, ওই পুরুষ সন্তান পুরোপুরি আক্রান্ত হবে, আর একটা সন্তান পুরোপুরি সুস্থ হবে। তাহলে দেখো, কোনো কন্যা সন্তানই কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই, বড়জোর একজন বাহক হবে, আরেকজন পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, আরেকজন আমাদের পুরোপুরি পুরুষ সন্তান আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, একজন সুস্থ হওয়ার সম্ভাবনা। তাহলে এবার তুমি যদি বের করতে বলে, মনে করো বের করতে বললো ওনাদের পুরুষ সন্তান তোমার একদম স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কত, তাহলে পুরুষ সন্তান স্বাভাবিক পাইছে একজন, তোরা কত জনের মাঝে 4 জন, তাহলে 25%, ইন্টু 100% দিলে 25% আসবে। এভাবে পার্সেন্টেজ গুলো বের করবা। তাহলে দেখো, ওই যে বর্ণান্ধতা রোগের প্রচ্ছন্ন জিনটি বংশ পরম্পরা পিতা থেকে কণার মাধ্যমে পৌরত্বকে আক্রান্ত করে। একে ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলা হয়, মানে একদম পিতা থেকে কণার মাধ্যমে পৌরত্বকে আক্রান্ত করে বিধে ঠিক ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলা হয়। তাহলে এখানে একটা বিষয় করার সমস্যা কি হবে তাহলে আমাদের প্রাত্যহিক জীবনে এই যে বর্ণান্ধতার জন্য? বিয়ের আগে বর্ণান্ধতার বিষয়টা ভেবে দেখা দরকার, কারণ রাস্তায় যান চলাচলে লাল সবুজ আলো ট্রাফিক সংকেত হিসেবে ব্যবহার করা হয়। আমরা জানি লাল সবুজ আলো কিন্তু ট্রাফিক সংকেত হিসেবে ব্যবহার করা হয়। এখন তুমি যদি ট্রাফিক সিগন্যাল না চিনো তাহলে সমস্যা না। তাছাড়া পছন্দের ফুল দিতে গিয়ে মনে করো তুমি তোমার প্রিয়জনকে ফুল দিচ্ছ, সে যদি ফুল নাই চিনে এটা লাল ফুল নাকি কি ফুল, তাহলে একটা সমস্যা আসলে। কিংবা বাজার থেকে মনে করো কাঁচা ফল তোমাকে বললো, তুমি একদম বাজার থেকে কাঁচা কাঁচা পেঁপে কাঁচা পেঁপে দেখে আনবা, তাহলে তুমি যদি খাঁচা না চিনো বা সবুজ বর্ণটা না চিনো, তাহলে হবে না তো। তাহলে খাঁচা পাকা ফল কিংবা জামা কাপড় কিনতেও বর্ণান্ধতার বেশ বিব্রত নিতে হয়। আচ্ছা, তাহলে এখানে আমাদের মহিলাদের তুলনায় কিন্তু পুরুষের আক্রান্ত হওয়ার বেশি, কারণ মহিলাদের ক্ষেত্রে বাহক হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। তো পুরুষের ক্ষেত্রে একটা আক্রান্ত হয়ে গেলেই কিন্তু শেষ, এটা আক্রান্ত হয়ে যায় একসময়। তাহলে মার্কিন গবেষণায় দেখা গেছে যে 8% পুরুষ, 0.5% মাত্র মহিলা বর্ণান্ধতা, মানে পুরুষের আক্রান্ত হওয়ার হার অনেক বেশি। কেন বেশি, এখানে এগুলো আলোচনা করছে আর কি। ওই এক্স ক্রোমোজোম পুরুষের, যেহেতু মহিলাদের ক্ষেত্রে দুইটা, মানে এক্সট্রা রিজার্ভ হিসেবে থাকে। তো চিকিৎসা বিজ্ঞানে ইশিহারা কালার টেস্ট পরীক্ষার মাধ্যমে লাল সবুজ বর্ণাঢ্যতা শনাক্ত করা যায়। কোন পরীক্ষা? ইশিহারা কালার টেস্ট। তাহলে দেখো এখানে কোন সংখ্যাটা আছে আমাকে বলতো একটু। এখানে একটু ভিতরে একটা সংখ্যা আছে, তুমি কি দেখতে পাচ্ছ? সমস্যা। 73, হ্যাঁ, আচ্ছা, 73। হ্যাঁ হ্যাঁ, 73। ঠিক আছে, যদি ইয়ে হবে বর্ণান্ধ বা এমন কোনো ইয়ে থাকতো তাহলে কিন্তু এটা বুঝতে পারতাম না। ওকে। আর এখানে আপেলের মাঝে একজন স্বাভাবিক মানুষ আপেলকে দেখবে এভাবে, আর একজন বর্ণান্ধ মানুষ আপেল গুলাকে দেখবে এভাবে। ওকে। আচ্ছা, এবার আসে হিমোফিলিয়া, অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের সবচেয়ে সবচেয়ে বেশি যে সিকিউ ক্যারি করবে এই টপিকটা। আচ্ছা, হেমোফিলিয়া। হেমোফিলিয়া হচ্ছে বংশগতভাবে সঞ্চালনশীল এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এক ধরনের রক্ত তঞ্চন ঘটিত ত্রুটি বা স্বাভাবিকতা। তাহলে এটা রক্ত তঞ্চন, রক্ত তঞ্চন মানে হচ্ছে রক্ত জমাট বাঁধা যাওয়া বা ক্লট, রক্ত জমাট বাঁধা বা ক্লটিং হচ্ছে রক্ত তঞ্চন। তো এটা বংশ পরম্পরায় হয়। আক্রান্ত ব্যক্তিদের রক্ত সঞ্চারিত হয় না এবং রক্ত সঞ্চারকরণজনিত কারণে ব্যক্তি মৃত্যু হতে পারে। বর্ণান্ধতার কারণে আমাদের আক্রান্ত ব্যক্তির জীবনহানির সংখ্যা থাকে না, মানে বর্ণান্ধতা জাস্ট ও হয়তো জীবন অতিবাহিত করতে অনেকগুলো সমস্যা ফেস করবে, এক্ষেত্রে তার কিন্তু মৃত্যুর আশঙ্কা থাকে, বাট হিমোফিলিয়ার ক্ষেত্রে কিন্তু আক্রান্ত ব্যক্তি মারাও যেতে পারে। এক্স ক্রোমোজোমের একটা প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন আমাদের হিমোফিলিয়া হয়ে থাকে, তাহলে মিউট্যান্ট জিনের কারণে আমাদের হিমোফিলিয়া হয়ে থাকে। তাহলে হিমোফিলিয়া দুই প্রকার, ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ, ক্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি। তাহলে হিমোফিলিয়া টোটাল টাইপস গুলো ভালোভাবে পড়বা, এগুলো খুব ভালোভাবে পড়বা, অনেক বেশি আসবে এখান থেকে। তাহলে হিমোফিলিয়া দুই প্রকার, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া কে বলা হয় ক্লাসিক হিমোফিলিয়া, হিমোফিলিয়া বি কে বলা হয় ক্রিসমাস ডিজিজ। হিমোফিলিয়া কে বলা হয় ক্লাসিক হিমোফিলিয়া, হিমোফিলিয়া বি কে বলা হয় ক্রিসমাস ডিজিজ। তাহলে হিমোফিলিয়া এ আমাদের রক্ত তঞ্চনের টোটাল 8টা, এই যে ফ্যাক্টর আছে না, 12টা নাকি 11টা, এই এই ওখানের মাঝে 8 নম্বর ফ্যাক্টরটা,
ওখানে মাঝে 8 নম্বর ফ্যাক্টরটার অভাবে আমাদের এই যে ক্লাসিক হিমোফিলিয়া এ হয়, এবং আমাদের ক্লাস এ বি নাম্বার হিমোফিলিয়া বি হয় 9 নম্বর ক্লটিং ফ্যাক্টরের অভাবে। তাহলে 8 নম্বর ক্লটিং ফ্যাক্টরের অভাবে হয় হিমোফিলিয়া এ, 9 নম্বর ক্লটিং ফ্যাক্টরের অভাবে হয় হিমোফিলিয়া বি। এই যে ফ্যাক্টর গুলো আমরা পড়াইছি না যে যখন পড়ছিলাম, রক্তদাতা পড়ছিলাম, ফুল ফোরে টুপ করে লও সবাই এক করে, 60 পরে হয় ফুল পাবো। ওই যে আহ, প্রথম মিন, তারপর হচ্ছে আহ, এই যে ফাইব্রিনোজেন, ক্যালসিয়াম 2+ আয়ন, তারপর হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, তারপর ল্যাবাইল ফ্যাক্টর, হ্যাকম্যান ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর, অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর এ, ক্রিসমাস ফ্যাক্টর, এগুলাই। এই যে আমাদের 9 নম্বর ফ্যাক্টর অপর নাম হচ্ছে কিন্তু ক্রিসমাস ফ্যাক্টর। ওই ক্রিসমাস থেকে আসে ক্রিসমাস ডিজিজ, হ্যাঁ। এটা 9 নম্বর ক্লটিং ফ্যাক্টর অভাবে এটা এই রোগটা হয়তো। তো এটা আমাদের 9 নম্বর ক্লটিং ফ্যাক্টর অপর নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। ওখান থেকে আছে ক্রিসমাস ডিজিজ। ঠিক আছে, তাহলে বলো 8 নম্বর হিমোফিলিয়া হয় আমাদের 8 নম্বর ক্লটিং ফ্যাক্টর অভাবে, হিমোফিলিয়া বি হয় 9 নম্বর ক্লটিং ফ্যাক্টর অভাবে। 1 নম্বর হিমোফিলিয়াকে বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এবং এক্ষেত্রে আমাদের ওই যে 9 নম্বরকে বলা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। তাহলে এগুলো রক্ত সঞ্চালনের 9 নম্বর 8 নম্বর ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক উৎপন্ন না হলে এই রোগটা হয়, ক্রিসমাস ডিজিজ হয় আমাদের 9 নম্বর ফ্যাক্টরের অভাবে। ওকে, এটা 4, এটা হচ্ছে 9। ওকে, হিমোফিলিয়া রোগ মহিলার অপেক্ষা পুরুষের বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা, তো এই আগের কারণটাই। কারণ আমাদের পুরুষের ক্ষেত্রে একটা মাত্র এক্স ক্রোমোজোম আছে। প্রতি 10,000 জন পুরুষের মাঝে একজন হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। অধিকাংশ হিমোফিলিক ব্যক্তি হিমোফিলিক এ রোগে আক্রান্ত হয়। সাধারণত হিমোফিলিক পুরুষ এবং মহিলারা 16 বছর বয়স পর্যন্ত রক্তক্ষরণের জন্য মারা যায়, 16 বছর বয়সের মধ্যে আর কি। তো আমাদের এক্ষেত্রে আগের সিস্টেমটাই দেখো, আমি যদি পড়া এই যে এখানে ওই সিস্টেমটা এখন দিছে। আচ্ছা, স্বাভাবিক, আচ্ছা এখানে আগের মতোই আমরা করব বিষয়টা, ঠিক আছে, ওই যে আগের মতোই। ওখানে জাস্ট আমরা স্বাভাবিক বলছি এটাকে না, মহিলার ক্ষেত্রে স্বাভাবিক পুরুষ বলছি এটাকে না। তাহলে আক্রান্ত এটা হলো বাহক ধরবো এইচ কে, আর এটা ধরবো আমাদের কি আক্রান্তটাকে, ঠিক আছে। আর এটা ধরবো আক্রান্ত পুরুষকে। ওকে, বোঝা গেছে? এটা হচ্ছে একদম স্বাভাবিক পুরুষ এবং মহিলা এবং পুরুষ, এটা হচ্ছে মহিলা, এটা হচ্ছে এই পুরুষ। আর এটা হচ্ছে বাহক মহিলা, আর এটা হচ্ছে আমাদের বাহক ওই যে আক্রান্ত মহিলা, আর এটা হচ্ছে আক্রান্ত পুরুষ। বাহক কিন্তু পুরুষ হয় না কখনো। তো এটাকে আমাদের দেখো, আমাদের ইংল্যান্ডের মহারানী যে ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া 4 কন্যার মধ্যে 2 কন্যা অ্যালিস এবং বিয়াট্রিস কিন্তু মহিলা এই যে হিমোফিলিয়ার বাহক ছিলেন। আচ্ছা, এবার আসো স্বাভাবিক পুরুষ এবং স্বাভাবিক কিন্তু বাহক মহিলার মাঝে যদি বিয়ে হয়, তাহলে স্বাভাবিক পুরুষ তার মানে এটা হচ্ছে XY, বাহক মহিলা তার মানে হচ্ছে XX, এটা আছে। তাহলে আমরা যদি এদের মাঝে গোটাই, এটা এভাবে হবে। তাহলে দেখো, এটা হবে আমাদের XX, এটা হবে কি XX, এটা হবে কি XHY, আর এটা হবে কি XY। তাহলে বলো এনাদের মাঝে একটা কন্যা সন্তান হবে বাহক, আরেকটা কন্যা সন্তান পুরোপুরি সুস্থ, আরেকটা পুরুষ সন্তান পুরোপুরি হবে আমাদের কি আক্রান্ত, আরেকটা কন্যা সন্তান পুরোপুরি সুস্থ। এগুলো পার্সেন্টেজ আকার বের করবা। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট, খুবই 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 গুরুত্বপূর্ণ। ভার্সিটিতে বলো, মেডিকেল বলো, যে কোনো জায়গায় বারবার বারবার প্রশ্ন ফেস করছে এখান থেকে, বারবার প্রশ্ন ফেস করছে এখান থেকে। কয়েকটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার খুবই গুরুত্বপূর্ণ একদম, মানে এগুলা তুমি 5 স্টার দিয়ে রাখবা বইয়ের পড়ার সময়। তাহলে লাল সবুজ আমাদের ফার্স্টে মনে রাখবে এগুলো হচ্ছে সব সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, সব সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এই জায়গাটাতে বারবার গুলাই ফেলে একটা অপশন দিয়ে এটা প্রশ্নটা করে এরকম, কোনটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়? লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, মাস্কুলার ডিস্ট্রফি, রাতকানা, ডায়াবেটিস ইনসিপিডাস, ফ্রেজাইল লাইক সিনড্রোম, হাইপারট্রাইকোসিস, টেস্টিকুলার ফেমিনাইজেশন। মানে এখানে এই অপশনগুলো দেয়, সাথে দিয়ে দেয় থ্যালাসেমিয়া। ঠিক আছে, তুমি থ্যালাসেমিয়াতে এবার আমাদের মাথায় ঘোরা যায় কি রে, থ্যালাসেমিয়াতে এই অধ্যায়ে পড়ছিলাম, তাহলে এটা সেক্স ডিসঅর্ডার হবে না। থ্যালাসেমিয়া কিন্তু আমাদের মারণ জিন বা লিথাল জিনের কারণে এই রোগটা হয়। ঠিক আছে, এটা কিন্তু সেক্স ডিসঅর্ডারের মাঝে আসে নাই। প্রশ্নটা অনেক জায়গায় ফেস করতে হবে তোমাকে। থ্যালাসেমিয়া কিন্তু সেক্স ডিসঅর্ডার না, থ্যালাসেমিয়া সেক্স ডিসঅর্ডার না। থ্যালাসেমিয়া হয় আমাদের মারণ জিন বা লিথাল জিনের কারণে, ঠিক আছে, এটা লিথালিটির কারণে হয়। আর হিমোফিলিয়া আমাদের, হ্যাঁ, এটা সেক্স ডিসঅর্ডার, এইগুলো আর কি। তাহলে এগুলা মাথায় রাখবা। দেখো লাল সবুজ বর্ণটা কি, লাল সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারবে না। হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে কি হয়, রক্ততন্ত্র বিলম্বিত হয়, কোনটার জন্য কি হয় এগুলো একটু মাথায় রাখবা। মাসকুলার ডিস্ট্রফি, মাসকুলার মাসকুলার মানে আমাদের মাসেল, মানে পেশির সঞ্চালন বা পেশির এই যে স্বাভাবিক কার্যক্রম করতে দেয় না। আর রাতকানা মানে কি রাতে কিছু দেখতে পাবে না। আর ডায়াবেটিস ইনসিপিডাস মানে কি অস্বাভাবিক মূত্রত্যাগ, শারীরিক অক্ষমতা, ফ্যাজাইল এক্স সিনড্রোম, অটিজম এবং মানসিক ভারসাম্যহীনতা, অটিজম এবং মানসিক ভারসাম্যহীনতা, হাইপারট্রাইকোসিস, সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি, মানে সারা দেহ লোমে আবৃত হয়ে যাবে একদম। টেস্টিকুলার ফেমিনাইজেশন, পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হওয়া, মানে একজন পুরুষ মানুষ সে ধীরে ধীরে আস্তে আস্তে স্ত্রীতে পরিণত হয়ে যাচ্ছে। তার যে প্যানিস বা এই যে পুরুষাঙ্গ, এটা আস্তে আস্তে ভ্যাজাইনাতে
রূপান্তরিত হবে। খুবই ভয়াবহ অবস্থা না? টেস্টিকুলার ফেমিনাইজেশন, এর রোগে রোগে কি হয়, পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে বা নারীতে পরিণত হয়। ঠিক আছে? তাহলে এখানে কয়েকটা ইয়ে দেওয়া আছে, মাস্কুলার ডিস্ট্রফিতে কি হয়, ডুশেন ডিএমডি তে। এইটা আমাদের ছেলেদের বেশি হয়, ছোট শিশুদের তো 30-এর বেশি ধরনের মাস্কুলার ডিস্ট্রফি সবচেয়ে আমাদের দেখা যায়। তো এখানে আমাদের সবচেয়ে এই যে মারাত্মক হচ্ছে ডিএমডিটা, 9 ধরনের হচ্ছে আমার 9টি প্রধান, তার মধ্যে বাকিটা দুর্লভ। আচ্ছা, তাহলে এখানে কি হয়, মূলত দুর্বলতা, পেশাব কার্যকর হওয়া, অস্থিসন্ধির কুঞ্চন, মানে আমাদের গিট আর কি, কপালের উপরে টাক হওয়া, চোখে ছানি পড়া, চোখের পাতা ঝুঁকে পড়া, মানসিক অস্বাভাবিকতা, জননাঙ্গের ক্ষয়িষ্ণুতা ইত্যাদি। তো এগুলো পড়বা কি কি কারণে হচ্ছে। তারপর এর মধ্যে ডিএমডি হচ্ছে আমাদের সবচেয়ে ভয়াবহতম ডিস্ট্রফি। তো তীব্র মানসিক প্রতিবন্ধী বিশিষ্ট মাস্কুলার ডিস্ট্রফিতে ভুগে, এমন অটিজম এর দিকে ধাবিত করে আস্তে আস্তে, মানে অটিজমের দিকে আস্তে আস্তে চলে যায় বিষয়টা। তো এগুলো পড়ে নিবা। ডিস্ট্রফিন জিনের আর কপি থাকে না, এগুলা ব্যাকআপ কপি থাকে, আমাদের পুরুষের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে থাকে। এটাই। আচ্ছা, মাস্কুলার ডিস্ট্রফিতে জিনের ভূমিকা। দেহে প্রায় 3000-এর বেশি প্রোটিন আছে। এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্রোটিন এক একটি জিনে রক্ষিত থাকে। তো ডিস্ট্রফিন প্রোটিন উৎপন্নের জন্য দায়িত্বপ্রাপ্ত জিনে কিছু বিকৃতি বা পরিবর্তন ঘটানোর ফলে তীব্র পেশিকোষীয় মানে প্রকাশ ঘটে, এটাকে বলা হচ্ছে ডিএমডি বা ডুশেনে মাস্কুলার ডিস্ট্রফি। মানে ডিস্ট্রফিন প্রোটিন উৎপন্নের জন্য আমাদের যে জিনগুলো দায়ী, ওই জিনে জাস্ট কোনো একটা ইন্টারচেঞ্জ হবে, ফলে ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফিটা দেখা দিবে। এটাই। তো এখানে এই যে এগুলো আগের মতোই মনে করো, যে এখানে পুরুষ আক্রান্ত হবে স্বাভাবিক বাহক মাতা, এভাবে জাস্ট লিখবা আর কি। এখানেও আর এক এক জায়গায় এক রকম করে দেখাই দিছে। আমরা আজকে এটা পড়বো না, আজকে পড়লে এটা মোটামুটি একটু ইয়ে হবে। অনেক বড় হয়ে আছে, তো একটা একদিনে শেষ করতে হবে, এই যে আমাদের ইয়েটা, ব্লাড গ্রুপেরটা। আচ্ছা, এর মাঝে আর কোনো সমস্যা আছে কিনা বলতে পারো, এখন যতটুকু পড়িয়েছি। না। হেমোফিলিয়ার বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, যদি আমি একটা উদাহরণ করে দেখো, জি। যদি হিমোফিলিয়া, দেখো যদি আক্রান্ত বাহক মহিলার সাথে আক্রান্ত পুরুষের মাঝে বিয়ে হয়, তাহলে কি হবে? কথা বুঝতে বুঝতে দিন আমি। দাঁড়াও তো, লেখা দেখা যাচ্ছে? লেখাগুলো কি দেখা যায়? হ্যাঁ, লেখা দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ মনির, শোনা যায়? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে কিনা?